হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। একটি মেয়ে তার স্বপ্ন যে খুব বড় হবে, কিন্তু হঠাৎ সে একটি র্যাকের সাথে জড়িয়ে পড়ে এবং তাকে দিয়ে প্রতিদিন কাজ করানো হয়। সে চাইলেও এই র্যাকেট থেকে বের হতে পারে না। এখন মেয়েটি কি পারবে এই বন্দি জীবন থেকে বের হতে এবং এই কালো জগতে শেষ পরিণতি কি হবে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ডিসক্লেমার, বাচ্চারা দূরে থাকো। মুভির শুরুতে একটি মেয়ে বলতে থাকে, লন্ডন হচ্ছে বড় লোকের শহর, এখানে থাকা জান্নাতের সমান, কিন্তু আমার একটি ছোট ঘর, সেখানে আমার দম বন্ধ হয়ে আসে, আমি সেখান থেকে বেরিয়ে আসতে চাই। তখন আমরা একটি মেয়েকে দেখতে পাই, তার নাম সোনিয়া। সোনিয়া বাসা থেকে বের হতে ছিল। মা বলে পরোটা খেয়ে যা। সোনিয়া বলে আমার অলরেডি দেরি হয়ে গেছে, কবিরের সাথে আমি খেয়ে নিব। মা বলে না খেয়ে বাসা থেকে বের হতে হয় না, অমঙ্গল হয়। সোনিয়া বলে প্লিজ মা, এসব কুসংস্কার বলা বন্ধ করো, আমি আমার ভাগ্য বানিয়ে নিব। তো চিল থাকো। বাবা বলে জ্যোতিজি কেন সময় নষ্ট করছো, এই মেয়েকে দিয়ে কিছু হবে না। সোনিয়া বলে আমি দুঃখিত বাবা, এখানে থাকলে আমার কিছু হবে না। বাবা বলে যাও চলে, আমার যা কিছু আছে তোমাকে দিয়েছি। সোনিয়ার মন খারাপ হয়ে যায় আর অডিয়েন্সদের বলে কবিরের আজ মিউজিক কম্পিটিশন আছে এক বড় কোম্পানির সাথে, একবার যদি কবিরের কন্ট্যাক্ট ঠিক হয়ে যায় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এই আশাতে আমরা দুজন বেঁচে আছি। পরে সোনিয়া কবিরের কাছে আসে। কবির বলে দেখো গিটার ভেঙে কি হয়েছে। সোনিয়া বলে এটা কিভাবে হলো। কবির বলে কথায় আছে না, উপরওয়ালা যা দেয় একদম হাত খুলে দেয়, আমি সারা রাত প্র্যাকটিস করেছি আর ছাদ ভেঙে এই অবস্থা হয়েছে। সোনিয়া বলে এখন কি করবে। কবির বলে অপেক্ষা করতে হবে। সোনিয়া বলে এই স্বপ্ন শুধু তোমার না আমারও, যতক্ষণ পর্যন্ত তুমি সাকসেস না হচ্ছ সেই পর্যন্ত আমরা সাউথ হলেই ফেসে থাকবো। কবির বলে আমি তোমার থেকে বেশি ভাবি, কিন্তু এখন তো আমার কোনো উপায় নেই। সোনিয়া বলে বেবি তুমি তোমার কাজে ফোকাস করো, বাকি সব আমার উপরে ছেড়ে দাও, ওকে। এই বলে সেখান থেকে একটি রেস্টুরেন্টে চলে আসে। তখন একটি ছেলে বলে আরে সোনিয়া, সকাল সকাল এখানে মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। ছেলেটির নাম পাপ্পি। সোনিয়া বলে মুখ বন্ধ কর, না হলে তোর একটা কিছু করে দিব। পাপ্পি বলে আচ্ছা কি হয়েছে। সোনিয়া বলে আমার 500 পাউন্ড চাই, আর্জেন্ট লাগবে। পাপি বলে আমি এত পাউন্ড কোথা থেকে পাবো। সোনিয়া বলে তুই আমাকে হেল্প করতে পারবি, আমার খুব প্রয়োজন। পাপি বলে এক রাস্তা আছে। সোনিয়া বলে আমি এসব করতে পারবো না। পাপি মুচকি এসে বলে বাজে চিন্তা করছিস কেন, আর বলে শুধু প্যাকেট ডেলিভারি করতে হবে আর টাকা নিয়ে যা। সোনিয়া বলে আমি সরি, এসব করতে পারবো না। আর কিছুক্ষণ ভেবে বলে ওকে, শুধুমাত্র একবারই করব। পাপি বলে ওকে, আমি প্যাকেট নিয়ে আসছি। পরে সোনিয়া ড্রাগস নিয়ে ঠিকানা অনুযায়ী আসতে থাকে। পরে সোনিয়া ফ্ল্যাটে চলে আসে আর কলিং বেল চাপে। দরজা খুলে একটি ছেলে বের হয়। সোনিয়া বলে তোমার প্যাকেট। ছেলেটি বলে আসো। সোনিয়া বলে আমার টাকা। ছেলেটি বলে প্যাকেট চেক করে তারপর দিব। সোনিয়া বলে আচ্ছা আমি আসছি। এইদিকে পাপ্পি পুলিশকে ইনফর্ম করে দেয়। পাপ্পি ড্রাগ চেক করে। তখন সোনিয়া বাইরে পুলিশ দেখে, তা দেখে সে অবাক হয়ে যায় আর ব্যাগ ফেলে দিয়ে পালাতে থাকে। সোনিয়া দেখে চারদিকে পুলিশ এসে গেছে, তাই সে ছাদে চলে আসে আর পালাতে থাকে। পুলিশরা তার পিছু নেয় আর তার কাছে চলে আসে। সোনিয়া পালাবার রাস্তা পায় না আর পালাতে গেলে পুলিশের সাথে ধাক্কা লাগে, তাতে পুলিশটি নিচে পড়ে যায়। তা দেখে সোনিয়া থ হয়ে যায়। পরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। সেখানকার মেয়ে কয়েদিরা সোনিয়াকে হিংসা করে কথা বলে। সোনিয়া তাদের পাত্তা দেয় না, তাই তারা সকলে মিলে সোনিয়ার উপরে অ্যাটাক করে দেয়। সোনিয়া একাই তাদের সাথে ফাইট করে, কিন্তু একটা পর্যায়ে সোনিয়ার মাথায় হিট করলে সে ফ্লোরে পড়ে যায় আর তাকে ইচ্ছে মতো মারে। সোনিয়া ব্যথায় চিল্লাতে থাকে। পরে পুলিশরা এসে মেয়েগুলোকে থামায় আর সোনিয়াকে হসপিটালে নিয়ে আসে। সোনিয়া বেডে শুয়েছিল। তখন কবির একজোড়া ফুল নিয়ে আসে। তা দেখে সোনিয়া খুব খুশি হয় আর বলে বাবা মা কি আমার উপরে এখনো রেগে আছে, আমার সাথে একবারও দেখা করতে আসলো না। কবির বলে তারা তোমাকে মাফ করে দিয়েছে, কিন্তু তোমার সাথে সম্পর্ক রাখলে তোমার বোনের বিয়ে হবে না। সোনিয়া বলে ঠিকই তো বলেছে, আমি তাদের কথা ভাবি নাই, তারা কেন আমার কথা ভাববে। আর বলে তুমি কেন আমার জন্য অপেক্ষা করছো। কবির বলে পাগল হয়ে গেছ। সোনিয়া বলে চলে যাও এখান থেকে, আমার বদনাম জীবন তোমার জীবনটাও অন্ধকার করে দিবে। কবির বলে তুমি আমার জীবনের আলো, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো। সোনিয়া বলে বোকামি করো না, আমার জন্য কি তুমি 15 বছর অন্ধকারে থাকবে। আমার জীবন থেমে গেছে, কিন্তু তুমি কেন থেমে গেলে। আমরা সবসময় সাউথ হল থেকে বের হতে চেয়েছি, আমি বের হতে পাইনি, কি হয়েছে। তুমি তো বের হতে পারবে তাই না, কেন আমার সাথে থাকবে। কবির চুপ হয়ে থাকে। সোনিয়া বলে আমার কসম কবির, আজকের পর থেকে তুমি আমার সাথে দেখা করতে আসবে না, চলে যাও এখান থেকে। কবির কথা বলতে যাবে তখনই পুলিশ চলে আসে আর বলে সময় শেষ হয়ে গিয়েছে। তা শুনে কবিরের মনটা খারাপ হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। সোনিয়া কান্না করে। পরে সোনিয়াকে হুইল চেয়ারে বসিয়ে একটি কক্ষে নিয়ে আসে। সোনিয়া বলে আমাকে এখানে কেন নিয়ে এসেছ। নার্স কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তখন একটি মেয়ে আসে। সোনিয়া বলে তুমি কি আমাকে মারতে এসেছ। মেয়েটির নাম কায়া। কায়া বলে আমি তোমাকে বাঁচাতে এসেছি। আর তাকে সেদিনের হাজতে ঘটে যাওয়া ভিডিওটি দেখায়। তা দেখে সোনিয়া বলে তুমি কি লয়ার, কবির তোমাকে পাঠিয়েছে। কায়া বলে তোমার মতো মেয়েকে আমার প্রয়োজন, জেলে তোমার সাথে যা হয়েছে তা ইন্টারভিউ মনে করো, আমি তোমাকে হায়ার করতে এসেছি। সোনিয়া বলে আমার কাজ কি হবে। কায়া বলে প্রতিতার কাজ করবে। সোনিয়া বলে এই অফার যদি আমি ফিরিয়ে দেই তাহলে কি হবে। কায়া বলে জেলে চলে যাবে আর বেঁচে থাকতে পারবে না।
আর যদি বেঁচেও যাও 14 বছর জীবন বাঁচবে না। আমি তোমাকে অফার দিচ্ছি না, এটা একটা লাইফ স্টাইল। সোনিয়া বলে আমাকে কি করতে হবে? কায়া বলে মরতে হবে। সোনিয়া বলে মানে? কায়া বলে সোনিয়ার জীবন থেকে মরতে হবে। ফ্রেন্ডস, রিলেটিভস কারোর সাথে সম্পর্ক রাখা যাবে না। সোনিয়া চুপ করে থাকে। কায়া বলে কোনো অতীত মনে রাখা যাবে না, যাতে তোমার দুর্বলতা তৈরি হয় এবং কাজের বিঘ্ন ঘটে। তোমাকে আমরা একটা নতুন জীবন দিব। তুমি যদি আমাদের জীবনে একবার পা রাখো তাহলে কোনোদিনও তোমার জীবন ফিরে আসতে পারবে না। তাই ভেবে জবাব দিবে। 24 ঘন্টা তোমার কাছে আছে, যদি রাজি থাকো তাহলে ডাক্তার মফিকে বলে দিও। এ বলে সেখান থেকে চলে যায়। সোনিয়া চিন্তা করে আর কায়ের অফারে রাজি হয়। পরে একটি ছেলে গান হাতে হসপিটালে প্রবেশ করে। রিসিপশনের মেয়েটি তাদের লোক, তাকে ইশারা করে। ছেলেটির নাম ক্রিস্টপ। ক্রিস্টপ শুট করে পুলিশকে মেরে ফেলে। সোনিয়া ভয় পেয়ে যায়। ক্রিস্টপ পুলিশকে মেরে সোনিয়াকে নিয়ে চলে যায়। মফি পরে পুলিশকে ইনফর্ম করে। ক্রিস্টপ সোনিয়াকে গাড়িতে ওঠায় আর সেখান থেকে পালাতে থাকে। পুলিশরা তাদের গাড়ি ফলো করে। পরে ক্রিস্টপ সোনিয়াকে অন্য গাড়িতে দিয়ে দেয় আর তার জায়গায় অন্য একটি মেয়েকে রেখে দেয় আর সেখান থেকে সোনিয়ারা চলে যায়। পরে কবির এই নিউজটা জানতে পায়, কিন্তু সে বিশ্বাস করে না। পরে আমরা একটি ছেলেকে দেখতে পাই, তার নাম শোয়েব। শোয়েব একজন পুলিশ। শোয়েব বলে সে পালিয়ে গেছে। কবির বলে তার কোনো বন্ধু নেই, সে কেন পালিয়ে যাবে? আমার থেকে তাকে ভালো কেউ চিনে না। শোয়েব বলে আপন মানুষটাই ধোঁকা দিয়ে থাকে। কবির কান্না করে আর এসব বিশ্বাস করে না। পরে সোনিয়া তার নতুন জগতে আসে। কায়া বলে হসপিটালে তুমি এই ছবিটা ফেলে দিয়ে এসেছো। তা দেখে সোনিয়া খুশি হয়, কিন্তু কায়া বলে ছিঁড়ে ফেলো। সোনিয়া বলে কেন? কায়া বলে সোনিয়াকে নতুন জীবন পেতে হলে এই সোনিয়াকে তো মেরে ফেলতেই হবে। সোনিয়া ছবিটা ছিঁড়ে না আর কান্না করে। কায়া তার থেকে ছবিটা নেয় আর বলে সেদিন ছবিটা ছিঁড়তে পারবে সেদিনই তোমার নতুন জীবন শুরু হবে। এ বলে চলে যেতে থাকে, কিন্তু সোনিয়া দৌড়ে তার কাছে আসে আর তার থেকে ছবিটা নিয়ে বুকে জড়িয়ে রাখে আর কল্পনা করে কবির তাকে ভালোবাসে। কায়া তার থেকে ছবিটা নিয়ে চলে যায়। সোনিয়া সবসময় কবিরকে কল্পনা করে আর তার সাথে ভালো মুহূর্ত পার করে। পরে সোনিয়া চাইনা ভাষা শিখে। কায়া বলে যাও সেই ক্লিনারটাকে সিডিউস করো। সোনিয়া চুপ হয়ে যায়। লোকটি মুচকি আসে। সোনিয়া ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। পরে ক্রিস্টপ বলে এই সিম্পল টাস্কটা পূরণ করো আর ফাইলটি নিচে নিয়ে যাও। সোনিয়া ফাইলটি নিয়ে নিচে নামে, তখন ছেলেগুলো তার উপরে অ্যাটাক করে দেয়। সোনিয়া ছেলেটিকে মেরে নিচে নামে, কিন্তু পরের সিঁড়িতে আসতেই অন্য একটি ছেলে তাকে হিট করে। তাতে সোনিয়া খুব কষ্ট পায় আর নিচে বসে পড়ে। ক্রিস্টপ বলে তোমাকে ফাইট করতে হবে। সোনিয়া দুঃখী হয়ে যায়। সে কবিরের সাথে কাটানো দিনগুলি কল্পনা করে আর কান্না করে। পরে কায়া এসে বলে তোমার জন্য কবিরকে আমরা নতুন একটি জীবন দিলাম। সোনিয়া পত্রিকার মধ্যে কবিরের ছবি দেখে খুশি হয়ে যায়। আসলে কবিরের মিউজিকের স্বপ্ন পূরণ হয়েছে। তাতে সোনিয়া মুচকি আসে। এখন সোনিয়া ফাইলটি নিয়ে নিচে নামে আর এক এক করে সকলকে হিট করে আর তার টাস্কটি পূরণ করে। তাতে ক্রিস্টপ খুশি হয়। পরে সোনিয়া সে কাজের লোককে সিডিউস করে আর তাকে কিস করে। কায়া বুঝতে পারে সোনিয়া কাজের জন্য প্রস্তুত হয়ে গেছে। পরে সোনিয়া কবিরের সাথে তোলা ছবিটা ছিঁড়ে ফেলে। তা দেখে কায়া হাতে তালি মারে। পরে শোয়েব তার ভাইয়ের কাছে আসে। তারা দুজন পুলিশ। শোয়েব বলে যেসব কয়েদির লম্বা সাজা হয় তারা অজানাভাবে মার্ডার হয়ে যায় আর তাদের লাশ খুঁজে পাওয়া যায় না। ঠিক সোনিয়ার সাথে এমনটা করা হয়েছে। রনি বলে আমি তোমার বড় ভাই বলে কিছু বলছি না, এসব বাদ দিয়ে নিজের কাজ করো। আর তাকে বকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। শোয়েব চেম্বার থেকে বের হয় আর বলে সোনিয়া তুমি নিয়মের বাইরে খেলছো, আমি তোমার খেলা শেষ করব। পরে কায়া বলে তোমার নতুন জীবন শুরু করার জন্য আমাদের অর্গানাইজেশন থেকে ছোট উপহার। সোনিয়া বলে নিচ থেকে অনেক বড় বিল্ডিং দেখেছি, কিন্তু কখনো ভাবিনি ওপর থেকে নিচে দেখতে পারবো। কায়া বলে এই উঁচু তো এখন যাত্রা শুরু, তোমাকে আরো উঁচু জায়গায় ছুতে হবে। সোনিয়া চুপ করে থাকে। কায়া বলে এখন তোমার জন্মদিন সেলিব্রেশন করব। সোনিয়া বলে মানে? কায়া বলে তুমি 1995 সালে জন্মগ্রহণ করেছ। আর তাকে পাসপোর্ট, ক্রেডিট কার্ড, লাইসেন্স সকল ডকুমেন্ট দেয়। তুমি একজন মডেল, এই নাও তোমার ব্যাংক অ্যাকাউন্ট। সোনিয়া বলে আমার নাম কি? কায়া বলে পরি, আজ থেকে তুমি পরি। সোনিয়া বলে সকল কিছুর জন্য ধন্যবাদ। কায়া বলে এখানে শিফট হওয়ার জন্য আগে পুরনো কয়েদিকে মারতে হবে। পরি বলে এখানে অন্য কেউ থাকে নাকি? কায়া বলে ছিল, কিন্তু আজ তার শেষ দিন হবে। তখন পরি একজন মেয়েকে দেখতে পায়। কায়া বলে এর নাম মনিকা, তাকে আমরা জেল থেকে বের করেছিলাম আর আলিশান জীবন দিয়েছি, কিন্তু তাতেও সে খুশি হয় না। তখন মনিকা বলে এসব মিথ্যা কথা, তুই এখান থেকে চলে যা, এগুলো সব ধোঁকা। তখন কায়া তাকে শুট করে মেরে ফেলে। তা দেখে পরি ভয় পেয়ে যায়। পরে পরি বিমানবালা সেজে একটি বিমানে আসে। আসলে কায়া তাকে একটি ডকুমেন্ট আনতে বলে যাতে রাশিয়ার সাথে তাদের ডিল ফাইনাল হয়। তখন একজন গাড়ি থেকে লোক নামে, তার নাম আবু হামজা। সাথে একজন পার্সোনাল সেক্রেটারি থাকে, তার নাম ফয়সাল বাগদাদি। এখন তাদের থেকে ডকুমেন্টগুলো আনতে হবে। পরে হামজা পরীকে দেখে প্রশংসা করে। পরি তাদের ফলো করে। পরে পরি পতিতা সেজে হোটেলে আসে। গার্ডকে পরি তার পরিচয় দেয় আর হামজার ঘরে প্রবেশ করে। হামজা পরীকে দেখে খুশি হয় আর তার সাথে ইন্টিমেট হওয়ার আগে বলে ওই বক্সে যা আছে পরে নাও, না হলে আমি এনজয় করতে পারি না। পরি বক্স খুলে হাতে পায়ে এবং গলায় লক লাগিয়ে নেয়। হামজা শিকল ধরে পরীকে কুকুরের মতো টানতে থাকে আর তাকে জোর করে খাটে ফেলে দিয়ে পরির হাত পিছনে নিয়ে লক করে ফেলে। পরি চিল্লাতে থাকে। পরে হামজা খুব বাজেভাবে তার সাথে ইন্টিমেট হয় আর বলে তুমি ব্যথা পেয়ে চিল্লাতে থাকলে আমি খুব মজা পাই। পরি দয়া করে এইসব বন্ধ করতে বলে আর ব্যথায় কান্না করে আর চিল্লাতে থাকে। পরে ইন্টিমেট শেষে হামজা ঘুমিয়েছিল। পরির মনটা খুব খারাপ ছিল, তবুও সে ল্যাপটপের কাছে চলে আসে আর ডকুমেন্টগুলো খুঁজতে থাকে, কিন্তু পরি সেখানে কিছু খুঁজে পায় না।
তখন সে কল্পনা করে যে ফয়সাল বাগদাদির কাছে একটি ব্রিফকেস ছিল, সেখানে থাকতে পারে। তাই সে হামজার রুম থেকে বের হয়ে যায়। সবাই তার দিকে বাজেভাবে তাকিয়ে থাকে। পরি নিচে এসে আবার উপরে চলে আসে আর একটি পত্রিকা নিয়ে আগুন লাগায়। তাতে ফায়ার অ্যালার্ট সাউন্ড করে। এই সাউন্ড শুনে ফয়সাল সহ সকল গার্ডরা নিচে চলে যায়। সেই ফাঁকে পরি ফয়সালের রুমে চলে আসে আর তার ল্যাপটপ থেকে ডকুমেন্টগুলো পেন ড্রাইভে কপি করতে থাকে। পরে হোটেলের ম্যানেজার বলে এখানে কোনো ডেঞ্জারভাবে আগুন লাগেনি, আমরা সরি। ফয়সাল কিছু বুঝতে পারে না আর তার উপরে আসতে থাকে। ডকুমেন্ট কপি হতে আর কয়েক % বাকি আছে। পরি ভয় পেয়ে যায়। ফয়সাল তার রুমে চলে আসে আর অবাক হয়ে যায়। সে দেখে ল্যাপটপ খোলা অবস্থায় আছে। ফয়সাল কিছু বুঝতে পারে না আর ল্যাপটপটি বন্ধ করে দেয়। পরে পরি তার ফ্ল্যাটে চলে আসে। তখন আমরা একটি ডক্টরকে দেখতে পাই, তার নাম রবি। হামজা পরির সাথে বাজেভাবে ইন্টিমেট হওয়াতে তার মুখে অনেক ক্ষত হয়েছে। রবি বলে ক্ষতটাও তো গভীর হয়নি, না হলে প্লাস্টিক সার্জারি করা লাগতো। কায়ে বলে হ্যাঁ, আর বলে হামজা এত খারাপ, আগে জানলে তাকে শেষ করে দিতাম। রবি বলে সকল মানুষ চেহারার মধ্যে মুখোশ পরে থাকে। পরে কায়ে পরীকে নিয়ে তাদের কোম্পানিতে নিয়ে আসে আর বলে তোমার কাজের জন্য ম্যানেজমেন্ট অনেক খুশি হয়েছে আর ব্ল্যাক তোমাকে ইনভাইট করেছে। পরি বলে এই ব্ল্যাককে? কায়া বলে এই কোম্পানি সে পরিচালনা করে, আমরা সবাই তার কাজ করি, কেউ জানে না মিস্টার ব্ল্যাককে। আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি, সে শুধু অর্ডার করে, আমরা তা ফলো করি। পরি বলে তুমিও দেখোনি? কায়া বলে না, আর বলে তাকে দেখার প্রয়োজন হয় না। ব্ল্যাক শুধু লয়ার রাতাফারকে সকল কিছু বলে। আমরা এখন তার সাথে দেখা করতে যাচ্ছি। আমরা রাতাফারের কথা মতোই সকল কাজ করি। পরে তারা চেম্বারে চলে আসে। তখন রাতাফার আসে। রাতাফার বলে তোমার কাছে ব্ল্যাক খুশি হয়েছে, সে তোমাদের দেখছে। পরি বলে এখনো দেখছে? রাতাফার বলে হ্যাঁ। পরি বলে কিভাবে? রাতাফার বলে ওই ক্যামেরা দিয়ে। পরি ক্যামেরা থেকে চুপ হয়ে যায়। রাতাফার বলে ব্ল্যাক তোমার জন্য গিফট পাঠিয়েছে আর তাকে 2টি ডায়মন্ডের রিং দেয়। তা দেখে কায়া অবাক হয়ে যায় আর রিংয়ের দিকে তাকিয়ে থাকে। পরি তা বুঝতে পারে আর রিংটি দেখে। রাতাফার বলে কায়া কোনো সমস্যা? কায়া বলে না, আমি খুব খুশি হয়েছি। পরে পরি একজনকে নিয়ে একটি পার্টিতে ডেট করতে আসে। সেখানে কবির গান করার জন্য ইনভাইট পায় আর রোমান্টিক একটি গান গাইতে থাকে। তার ভয় শুনে পরির মনটা খারাপ হয়ে যায় আর ড্রিঙ্ক করে। কবির তাকে দেখতে পায় না আর গান গাইতে থাকে। পরি কবিরের থেকে আড়াল হয়ে থাকে আর ড্রিঙ্ক করে বলে এখান থেকে চলো। তারা সেখান থেকে চলে যেতে থাকে। তখনই পরির ব্যান্টি ব্যাগটি পড়ে যায়। তাকে দেখে কবির হতভম্ব হয়ে যায়। পরি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কবির তার পিছনে আসে। পরির গার্ডরা তাকে ধরে ফেলে। কবির বলে সোনিয়া থামো, আর বলে তুমি কোথায় যাচ্ছ? এই মানুষগুলো কারা? ছেলেটি বলে পরি তুমি তাকে চিনো? কবির বলে সে পরি না, সোনিয়া। পরি বলে আমি তাকে চিনি না, আর সে কি বলছে আমি বুঝতে পারছি না, আর সেখান থেকে চলে যায়। কবির বলে সারা দুনিয়াকে তুমি বোকা বানাতে পারবে, কিন্তু আমাকে পারবে না। আর বলে প্লিজ সোনিয়া আমার কথা শোনো, কিন্তু গাটা তাকে ধরে নিয়ে যায়। পরে পরি বাসায় এসে মন খারাপ করে বসে থাকে। আরেকটি ভূতে চলে আসে। পরি কবিরকে ফোন দেয় আর বলে কাল সকাল 10টায় জেড ক্রসে আমি তোমার জন্য অপেক্ষা করব, আর ফোন রেখে দেয়। পরে কবির পরির কাছে আসে। পরি বলে তুমি যে সোনিয়াকে ভালোবেসেছিলে, আমি সেই সোনিয়া না, আমি একটি অন্ধকার জগতে কাজ করি। তাদের এত ক্ষমতা যে রাতারাতি সরকার চেঞ্জ করে ফেলতে পারে। তারা আমাকে শর্ত দিয়েছে যে তারা আমাকে জেল থেকে বের করবে আর আমি তাদের জন্য কাজ করব। তারা আমাকে যার কাছে যেতে বলে আমি তার কাছে যাই। কবির বলে তুমি জীবনের জন্য জেল থেকে বের হয়েছ? পরি বলে সোনিয়া সবার জন্য মরে গেছে, এইটা যত তাড়াতাড়ি মানবে তোমার জন্য ভালো হবে। কবির বলে ভালোবাসা কোনো মুখের কথা না সোনিয়া। পরি বলে যদি আমাকে ভালোবাসো তাহলে আমার কথা মেনে নাও, আমি অন্যের হাতে বন্দি, তাদের কথা মতো ছাড়া ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারি না। কবির বলে তুমি যা ইচ্ছা করো, কিন্তু আমার ভালোবাসাটাকে কোনো বদনাম হতে দিব না। তা শুনে পরি চুপ হয়ে সেখান থেকে চলে যায় আর ফ্ল্যাটে চলে আসে। তখন জেমস বলে তোমার জন্য একটি পার্সেল আছে। পরি প্যাকেজটি নেয় আর উপরে চলে আসে। তখন সে প্যাকেজের মধ্যে কবিরের সাথে কথা বলার ছবি দেখে থ হয়ে যায় আর ছবির পিছনে একটি লোকেশন লেখা ছিল। পরে পরি লোকেশন অনুযায়ী চলে আসে আর রবিকে দেখে বলে তুমি? রবি বলে এই ছবিগুলো কায়া পাওয়ার আগে আমি পেয়েছি। পরি বলে কিভাবে? রবি বলে কিভাবে কেন এগুলো ভেবো না, শুধু এইটুকু জেনে রাখো তোমার কাছে সময় অনেক কম। পরি বলে ছবি কায়ের কাছে পৌঁছানোর আগে আপনি পেয়ে গেছেন, তাহলে সময় কেন কম হবে? রবি বলে এই ছবিটির আরেকটি ডুপ্লিকেট কপি আছে। কায়া কোনো ছবির মিসিং দেখতে পেলে সে বুঝে যাবে যে কোনো গরমল আছে। তখনই কায়া ইমিডিয়েটলি ডুপ্লিকেট কপি দেখবে। পরি চুপ হয়ে যায়। রবি বলে তোমার কাছে আর 1 ঘন্টা সময় আছে, এরপর কায়া সব জেনে যাবে। এরপর তোমার কি হবে জানো? পরি বলে মনিকার সাথে যা হয়েছে আমার সাথে তাই হবে, কায়া আমাকে মেরে ফেলবে। রবি বলে না, কায়া তোমার বয়ফ্রেন্ডকে মেরে ফেলবে। পরি তখন রবিকে ফোন দেয় আর বলে আমাদের সময় খুব কম, যা বলছি মনোযোগ দিয়ে শোনো, টাকা কাপড় নাও আর ঘরের পিছনের রাস্তা দিয়ে বের হও, কারণ সামনের রাস্তার মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে। কবির বলে তুমি এগুলো কি বলছো? পরি বলে তোমার চেহারা যত লুকাবে তত ভালো হবে। ঘর থেকে বের হয়ে তুমি টিউব স্টেশনে যাবে, আমি তোমাকে সিলভার অডি দিয়ে পিক করব, আমাদের কাছে আর 35 মিনিট আছে। এ বলে ফোন রেখে দেয়। পরে পরি বাসায় চলে আসে আর জামা কাপড় টাকা নিয়ে সেখান থেকে চলে যায় আর রাস্তা থেকে কবিরকে পিক করে। পরে কায়া ছবিগুলো হাতে পায়। ক্রিস্টোফ তখন পরির বেডের সিসি ক্যামেরা দেখায়। কায়া বলে সে কি করছে? ক্রিস্টোফ বলে পরি তার বয়ফ্রেন্ডের সাথে বেঁকে যাচ্ছে। কায়া বলে তাহলে দুজনকে মেরে ফেলো।
কৃষ্ট বলে ইয়েস ম্যাম। পরে কবির বলে আমরা যাচ্ছি কোথায়? পরি বলে আমার উপরে তোমার ভরসা আছে তো, তাই না? কবির বলে হ্যাঁ। পরি বলে আমাদের লন্ডন থেকে বের হতে হবে। কবির বলে আমি একা না, তুমি আমার সাথে যাবে। পরি বলে আমার যাওয়ার সকল রাস্তা বন্ধ, তোমাকে বাঁচানোর যে মিশনটা নিয়েছি তার সাজা শুধু মৃত্যু। তা শুনে কবির মুচকি আসে। পরি বলে এগুলো তোমার কাছে মজা মনে হচ্ছে? কবির বলে তোমার জন্য মরতে পারবো, এটাই আমার কাছে অনেক কিছু। তা শুনে পরি চুপ হয়ে যায় আর কান্না করে কবিরকে জড়িয়ে ধরে। কবির খুশি হয়ে যায়। পরে কায়াকে ফোন দিয়ে পরিদের লোকেশন দেয়। কায়া আবার ফোন দিয়ে কৃষ্টককে পাঠিয়ে দেয়। এদিকে পরি আর কবির কিছু ভালো মুহূর্ত পার করে। পরে কায়া বলে পরীকে আমরা হল্যান্ডে পাবো, কারণ হল্যান্ড তার প্রিয় জায়গা। তারপর পরীরা ইমিগ্রেশন করতে আসে। তখন সে কৃষ্টককে দেখতে পায় আর সকল জায়গায় তাদের লোককে দেখতে পায়। পরি বলে তুমি ইমিগ্রেশন কমপ্লিট করে আমার জন্য অপেক্ষা করবে। কবির বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পরি বলে আমার কথা মানলে দুইজন বাঁচবো, না হলে একদম খতম হয়ে যাব। কবির বলে ঠিক আছে। তখন পরি লাইন থেকে বের হয়ে যায় আর পরে যাওয়ার অভিনয় করে একজনকে ধাক্কা দেয়। তাতে ছেলেটির মাথায় রড ঢুকে মরে যায়। পরি তার পিস্তলটি নিয়ে উপরে চলে আসে আর একজনকে গুলি করে মেরে ফেলে। ছেলেটি উপর থেকে নিচে পড়ে যায় আর সকলে ভয় পেয়ে যায়। সেই ফাঁকে কবির পালিয়ে যায়। পরে কৃষ্ট পরির সামনে চলে আসে। সাথে একটি ছেলে ছিল, ছেলেটি পরীকে শুট করতে থাকে। পরি সেখান থেকে চলে যায় আর ছেলেটিকে গুলি করে মেরে ফেলে। কৃষ্ট পরীকে ফায়ার করে। পরি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু দরজাটি বন্ধ থাকার কারণে সে আর কবিরের কাছে যেতে পারে না। পরির বুলেট শেষ হয়ে যায়, তবুও তাদের সাথে ফাইট করে। তাদের গান নিয়ে তাদেরকে মেরে ফেলে, কিন্তু এক পর্যায়ে কৃষ্ট পরীকে গান পয়েন্ট করে ফেলে আর তাকে ধরে ফেলে। তাতে পরি কান্না করে, কারণ সে কবিরের কাছে যেতে পারে না। পরে পরীকে ধরে নিয়ে এসে ছেলের সাথে বেঁধে রাখে। কায়া বলে তোমার বয়ফ্রেন্ড এখন কোথায় আছে এবং আমাদের অর্গানাইজেশন সম্পর্কে তুমি তাকে কি বলেছ? পরি কিছু বলে না। কৃষ্ট তাকে লাঠি দিয়ে পেটায়। পরি বলে আমি তাকে কিছু বলিনি, সে এই সম্পর্কে কিছুই জানে না। আর বলে তুই আমাকে মেরে ফেল, কিন্তু কবির কোথায় আছে কখনো পাবি না। তা শুনে কৃষ্ট তাকে মারে। তাতে পরি অজ্ঞান হয়ে যায়। পরে পরীকে একটি রুমে নিয়ে এসে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে রাখে। কিছুক্ষণ পর কৃষ্ট তার কাছে আসে আর বলে তুমি খুব ভাগ্যবান, আর তাকে একটি রুমে নিয়ে আসে। কায়া বলে দেখো তুমি তোমার বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছ, ব্ল্যাক তোমাকে মারতে মানা করেছে, তোমাকে কাজে লাগতে পারে। আর সেখান থেকে চলে যায়। পরি কবিরের মৃতদেহ দেখে থ হয়ে যায় আর কান্না করে কবিরকে ডাকে, কিন্তু কবিরের মৃতদেহ পড়ে আছে। পরে পরি মন খারাপ করে শুয়েছিল। তখন তার কাছে রবি আসে আর বলে আমি জানতাম কায়া তোমার সাথে এমনটা করবে, কিন্তু ব্ল্যাক তোমাকে বাঁচিয়েছে, না হলে আজ তোমার মৃত্যু ঠিকই হতো। কিন্তু কায়া তোমাকে ছাড়বে না। পরি অবাক হয়ে যায়। রবি বলে এই অর্গানাইজেশনে আমি অনেক বছর ধরে কাজ করি, কত সোনিয়াকে পরি হতে দেখেছি, আবার পরীকে কায়া হতে দেখেছি। এই লোক অনেক ভালো, আবার অনেক খারাপ। তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে। তুমি মৃত্যু রিজার্ভ করো না। আমি তোমার জন্য অনেক কিছু করতে পারবো না, কিন্তু এখান থেকে বের হতে তোমাকে সাহায্য করতে পারি। এই জমির নিচে অনেক বড় টানেল আছে, সেখান দিয়ে পালিয়ে যাও। এরপর তুমি কায়া এবং ব্ল্যাকের সাথে কিভাবে ফাইট করবে আমি জানি না, কিন্তু তোমার জন্য আমি পেন কিলার রেখে যাচ্ছি। আর সেখান থেকে চলে যায়। পরি পেন কিলারটি হাতে নেয়। পরে রাতে পরি বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় আর জগ নিয়ে বের হয়। গার্ড বলে তোমার কিছু লাগবে? পরি বলে ওষুধ খাওয়ার জন্য কিছু পানি লাগবে। ছেলেটি বলে ওকে। তখন পরি জগ দিয়ে তার মাথায় হিট করে, তাতে ঘাটটি সেখানেই মরে যায়। পরি তার গলা কেটে ফেলে আর সামনে আগাতে থাকে। তখন একটি ছেলে গান নিয়ে আসলে পরি লুকিয়ে থাকে। ছেলেটি গার্ডের লাশ দেখতে পায় আর গান নিয়ে সামনে আসতে থাকে। পরি লুকিয়ে থাকে। ছেলেটি তাকে দেখে ফেলে আর ফায়ার করে। তখন পরি চেয়ারে লাথি দেয়, তাতে ছেলেটি দূরে সরে যায়। পরি তার গান নিয়ে তাকে মেরে ফেলে। সিসি ক্যামেরার এই দৃশ্য দেখে একজন রেড অ্যালার্ট বাজিয়ে দেয়। এদিকে কায়া কৃষ্ট রোমান্টিক হতেছিল। এই আওয়াজ শুনে কায়া অবাক হয়ে যায় আর জানতে পারে পরি পালিয়ে যাচ্ছে। তাই তারা সিসি ক্যামেরার রুমে চলে আসে। তা দেখে কৃষ্ট অবাক হয়ে যায়। পরি একে একে সবাইকে মেরে ফেলে আর কারেন্টের লাইন বিচ্ছিন্ন করে দেয়। তাতে সকল সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়। তখন একটি ছেলে এসে পরীকে ফায়ার করে। পরি পিলারের আড়ালে লুকিয়ে পড়ে। ছেলেটিও সেখানে আসে। পরি ছেলেটির পায়ে গুলি করে। তাতে ছেলেটি ঝুঁকে পড়লে তার মাথায় হিট করে এবং গুলি করে মেরে ফেলে। এভাবে সকলকে শুট করে মেরে ফেলে। কায়া বাইরে বের হতে থাকে। তখনই পরি সেখানে চলে আসে আর তাকে হিট করে মাথায় গান পয়েন্ট করে রাখে। কায়া চুপ করে থাকে। পরি বলে তুমি ভুল করছো, কবিরের সাথে আমাকে না মেরে। কায়া বলে তুমি ভুল করছো। পরি বলে আমি এখন কিছুতেই ভয় পাই না, আমি ট্রেনিংয়ে মারতে শিখেছি, কাউকে বাঁচাতে না। এ বলে কায়াকে গান দিয়ে হিট করে। কায়ের মাথা কেটে রক্ত বের হয়। পরি বলে এই গানে গুলি শেষ হয়ে গেছে, ভেবে দেখো খালি গান দিয়ে তোমার এই অবস্থা করেছি, যেদিন আমার গানে গুলি ভরা থাকবে সেদিন কি হবে তোমার। এ বলে সেখান থেকে চলে যায় আর টানের ভিতরে এসে দৌড়াতে থাকে। পরি বলে যখন আমার ভালোবাসা ছিল তখন আমি জেলখানায় ছিলাম, আজ আমি মুক্ত, কিন্তু আমার ভালোবাসা নেই। আমি এখন শুধু তাদের বদলা নিব, তাদের ট্রেনিং তাদের উপরে প্রয়োগ করব। কায়া এবং ব্ল্যাক এবং তাদের পুরো অর্গানাইজেশনের সিক্রেট আমি শেষ করে দিব। পরে পরি একজন জার্নালিস্টের কাছে আসে, তার নাম রনি। রনি বলে আপনি? পরি বলে আমি আপনার অনেক বড় ফ্যান। রনি বলে আমাদের কোনো ফ্যান হয় না। পরি বলে তার জন্যই তো আমি টিভি দেখি। রনি মুচকি আসে। পরি বলে আমি এমন খবর দিতে এসেছি তা প্রত্যেক জার্নালিস্টরা খুঁজে। আমি 505 নাম্বার রুমে অপেক্ষা করছি, আমার কাছে টাইম নেই। রনি 505 নাম্বার রুমে চলে আসে। পরি তাকে অনেক ডকুমেন্ট দেয়। তা দেখে রনি বলে আমার এগুলো বিশ্বাস হচ্ছে না, এগুলো কি আসলেই সত্য? আর এগুলো পাবলিক করে তোমার ফায়দা কি? পরি বলে ক্যামেরা অন করো, আমি তোমার সব কনফিউশন দূর করে দিব। রনি বলে মানে? পরি বলে এই খবরের প্রমাণ দিব। রনি ফোনে ভিডিও ক্যামেরা অন করে।
পরি তার পরিচয় দেয় আর বলে আমি শ্যাডো অর্গানাইজেশনের জন্য কাজ করে থাকি, যারা কিনা সিক্রেট চুরি করে বিজনেস করে। তাতে রনি খুশি হয়। পরি বলে এখন তোমার বালা। রনি বলে মানে? পরি বলে তুমিও তো আমাকে ধোকা দিতে পারো, এত বড় খবর বিক্রি করে, আমারও তো গ্যারান্টি চাই। রনি বলে আমি তোমার কনফিউশন কিভাবে দূর করব? পরি বলে তুমি যদি আমাকে ধোকা দাও তাহলে এই ইন্টিমেট ডিল সবাইকে দিয়ে দিব, আর তুমি বিয়ে না করলে তোমার বিয়ে ভেঙে যাবে। রনি বলে আমার ইন্টিমেট ডিল? কি বলছো এসব? আমার কোনো ইন্টিমেট ডিল নেই। পরি ক্যামেরার দিকে তাকায় আর বলে এখন হবে। রনি ক্যামেরা দেখে, তবুও পরি সৌন্দর্য দেখে তাকে কিস করতে থাকে। তখনই পরি কবিরকে কল্পনা করে আর কবির গান গাইতে থাকে। রনি তাকে কিস করতে থাকে, পরি কান্না করে আর তারা দুজন ইন্টিমেট হয়। পরে এই নিউজ সব জায়গায় প্রচার করা হয়। তা দেখে কায়া খুব রেগে যায়। ক্রিস্টোফ বলে এসব কি হচ্ছে? তখন রাতাবার এসে বলে ব্ল্যাক তোমাকে ডেকেছে। তা শুনে কায়া থ হয়ে যায়। পরে রবি পরির সাথে দেখা করে আর বলে এক ঝটকায় তুমি কায়াকে কাবু করে ফেলেছ, কায়াকে অনেক জবাবদিহিতা করতে হবে। পরি বলে আপনি যে ওষুধ দিয়েছেন আমার খুব হ্যালুসিনেশন হয়, বারবার আমি কবিরকে দেখতে পাই। রবি বলে আমি সরি, তোমার ব্যথাটাকে জলদি কন্ট্রোল করার জন্য আমার আর কোনো রাস্তা ছিল না, তাই তোমাকে পেন কিলার দিতে হয়েছে। এর জন্য সাইড ইফেক্ট হয়ে হ্যালুসিনেশন হচ্ছে। পরে কায়া চেম্বারে আসে আর ব্ল্যাক তাকে নানা কথা শোনাতে থাকে আর বলে তোমাকে দিয়ে কোনো কাজ হচ্ছে না। তখন রিসিপশন থেকে বলে পরি এসেছে। ব্ল্যাক বলে কায়াকে অন্য রুমে যেতে বলো। রাতাবার কায়াকে অন্য রুমে পাঠিয়ে দেয়, কিন্তু কায়া লুকিয়ে সকল কিছু দেখতে থাকে। পরি বলে তুমি আমাকে কায়াকে দিয়ে দাও, যদি না দাও তাহলে কায়ের কাছে পৌঁছানোর জন্য আমার যা করার প্রয়োজন তাই করব। কায়া রেগে যায়। পরি বলে আমি অলরেডি অনেক সিক্রেট ফাঁস করে দিয়েছি, পরবর্তীতে এমন কিছু করব যা তুমি সামলাতে পারবে না। ব্ল্যাক বলে তুমি কি আমাকে ধমকি দিচ্ছ? পরি বলে না, 2 দিন সময় দিলাম, অফারটি নিলে আমার মাইন্ড চেঞ্জ করবো, আর সেখান থেকে চলে যায়। তখন কায়া রেখে চেম্বারে আসে। ব্ল্যাক বলে শুনেছ, 2 দিন তোমার হাতে সময় আছে, না হলে আমি পরির অফার অ্যাকসেপ্ট করব। তা শুনে কায়া সেখান থেকে চলে যায় আর মন খারাপ করে বসে থাকে। পরে ক্রিস্টোফ কায়ার কাছে আসে। কায়া বলে পরির কোনো খবর পেলে? ক্রিস্টোফ বলে ইয়েস ম্যাম, সে একটি হোটেলে আছে। কায়া বলে তাকে এমনভাবে মারো যাতে পুরো শহরের মানুষ দেখতে পায়। ক্রিস্টোফ বলে ওকে ম্যাম। পরে রাতে ক্রিস্টোফ আর কায়া পরির বাসার সামনে চলে আসে। কায়া গাড়িতে বসে থাকে। ক্রিস্টোফ হাতে দড়ি আর ইঞ্জেকশন নিয়ে রুমের ভিতর ঢুকে পড়ে আর বিছানার দিকে আগাতে থাকে। তখন পরি পিছন দিক দিয়ে এসে ক্রিস্টোফের ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে, তাতে সে প্যারালাইসিস হয়ে যায়। পরে পরি কায়ের কাছে এসে তাকে গান পয়েন্ট করে আর বলতে থাকে তুমি কি ভেবেছ এত সহজে আমাকে মেরে ফেলবে? উপরে দেখো। কায়া দেখে ক্রিস্টোফের গলায় রশি দিয়ে বেঁধে রেখেছে আর রশিটির অপর প্রান্ত দরজার সাথে লাগিয়ে রেখেছে। পরি 3, 2, 1 বলে। তখন পুলিশ ঘরে প্রবেশ করলে ক্রিস্টোফের গলায় ফাঁস লেগে যায় আর সেখানেই মারা যায়। পরি বলে তুমি আমাকে মারার প্ল্যান করলে, কিন্তু মারা গেল ক্রিস্টোফ। তা শুনে কায়ের মনটা খারাপ হয়ে যায়। পরি বলে এখন পরের টার্গেট হলো তুমি, আর সেখান থেকে চলে যায়। পরের দিন পরি ঘুম থেকে উঠে মেডিসিন খায় আর টিভি চালু করে চা বানাতে থাকে। তখন কলিং বেল বেজে ওঠে। পরি দরজা খুলে দেখে কবির এসেছে। তা দেখে পরি অবাক হয়ে যায় আর তারা রোমান্টিক হয়ে কিছু ভালো মুহূর্ত পার করে। হঠাৎ করে পরি দেখে কবির নেই, কিন্তু তার গায়ে জামা ছিল না। পরি জামার পরে নিচে আসে আর কাউকে দেখতে পায় না। তাই পরি বলে প্রতিদিন আমি কবিরকে জীবিত দেখি, আবার মৃত দেখি। এই মেডিসিন আমাকে জীবিত না বরং মেরে ফেলবে। তাই সে রবির দেওয়ার ওষুধটি ফেলে দেয়। তখন পরি টিভিতে তার বোনের ব্যাপারে নিউজ দেখতে পায়। নিউজে একটি মেয়ে বলছে কবির রাতে অনেক মানুষ এসে হিমুকে মেরেছে আর বলে গেছে 24 ঘন্টার মধ্যে সোনিয়ার মতো তাকেও গায়েব করে ফেলবে। এ বলে তারা চলে যায়। বর্তমানে হিমু সিটি হসপিটালে ভর্তি আছে, যে কিনা সোনিয়ার বোন। পুলিশের থেকে জানা যায় এর পিছনে বড় সংগঠনের হাত আছে। এই নিউজ শুনে পরি কান্না করে আর হসপিটালে চলে আসে। তখন পরি পুলিশকে দেখতে পায় আর লুকিয়ে যায়। তখন সোহেব নার্সকে পরির ছবি দেখিয়ে বলে একে দেখেছেন? রিসেপশনের মেয়েটি বলে না। সোহেব বলে তাকে দেখলে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, আর সেখান থেকে চলে যায়। মা কান্না করে আর বলে আমাদের সাথে লোকগুলোর কি দুশ্মনী আছে? হিমুর বান্ধবী বলে জানি না আন্টি, কিন্তু তারা সোনিয়ার ব্যাপারে জিজ্ঞেস করেছিল, হয়তো তারা সোনিয়ার জন্য এমনটা করেছে। তখন হিমুর কষ্ট হতে থাকে আর এক পর্যায়ে মারা যায়। ডক্টর অনেক চেষ্টা করার পরও তাকে বাঁচাতে পারে না। মেয়ে মরে যাওয়ার কারণে মা বাবা কান্না করে। এসব দেখে পরি খুব কান্না করে আর পাগলের মতো হয়ে মেডিসিনের চেম্বারে আসে আর ছেলেটিকে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ দিতে বলে। ছেলেটি মেডিসিন দেয়, পরি ওষুধ খায়। তখন সে স্বাভাবিক হয় আর কান্না করে। পরে পরি শোয়েবের ডিটেল বের করে আর তাকে ফোন দেয়। শোয়েব কল রিসিভ করে। পরি বলে তুমি আর তোমার টিম আমাকে খুঁজে বেড়াচ্ছ। আমার নাম সোনিয়া ওরফে পরি। যদি বড় কেস সলভ করতে চাও আমার সাথে দেখা করো। শোয়েব বলে তার বিনিময়ে তোমার কি চাই? পরি কি চায় আমাদের বলা হয় না। পরে শোয়েবের সাথে পরি দেখা করে আর পরি যা চেয়েছিল শোয়েব তাকে দেয়। পরি খুশি হয়ে যায়। শোয়েব বলে আমি কিন্তু চাইলে তোমাকে অ্যারেস্ট করতে পারি। পরি বলে আমাকে সত্যি ধরতে চাইলে পুরো ফোর্স নিয়ে আসতে। তুমি জানো তোমার ভাই এই সংগঠনের সাথে জড়িত আছে। এখন যদি আমি ধরা খাই তাহলে সবকিছু প্রকাশ হয়ে যাবে। শোয়েব বলে তুমি অনেক স্মার্ট। পরি বলে আজ টানেলে থাকবে, তুমি যা খুঁজছো তা পেয়ে যাবে। আর ছবি আর অ্যাড্রেস দেওয়ার জন্য ধন্যবাদ। পরে পরি সেই অ্যাড্রেস অনুযায়ী একজনের সাথে দেখা করতে আসে। এখানে কার সাথে দেখা করে আমরা পরে জানতে পারবো। সিন কাট হয়। পরে শোয়েব পরির লোকেশন অনুযায়ী টানেলে চলে আসে। তখন পরি গান হাতে এসে শোয়েবকে গান পয়েন্ট করে আর বলে সরি, আমি যা করছি তা ঘৃণা করি, কিন্তু বড় লড়াইয়ে কিছু ছোট জিনিসকে মেরে ফেলতে হয়। শোয়েব বোকা হয়ে যায়। তখন পরি হেডশুট করে তাকে মেরে ফেলে। শোয়েব সেখানেই মরে যায়। পরের দিন পরি পুলিশকে ইনফর্ম করে।
পরে একটি মেয়ে কায়ের কাছে আসে আর বলে একটি প্রবলেম হয়ে গেছে, আমার সাথে আসো। কায়া দেখে তাদের গোডাউনে শোয়েবের লাশ পড়ে আছে। তা দেখে কায়া থ হয়ে যায় আর বলে পরি করেছে সব, এক ঝটকায় বিজনেসের সব পর্দা ফাঁস করে দিবে। মেয়েটি বলে মানে কিভাবে? কায়া বলে পরি জানে শোয়েব হচ্ছে ইন্সপেক্টর রনির ভাই, তাই এখানে তাকে মারা হয়েছে। আমি শিওর মেরে হয়তো এতক্ষণে পুলিশকে ইনফর্ম করে দিয়েছে। মেয়েটি বলে তাহলে লাশটি আমরা অন্য জায়গায় ফেলে দিয়ে আসি। কায়া বলে অনেক দেরি হয়ে গেছে আর পুলিশকে আসতে দেখে সে পিছনে দরজা দিয়ে গাড়ি নিয়ে পালাতে থাকে। তখন রনি আসে আর বলে আমার বাইককে মেরে অনেক বড় ভুল করেছ, কিন্তু কায়া সেখান থেকে পালিয়ে যায়। পরে প্রেস এসে নিউজ করে, তা দেখে রাতাবার রেগে যায়। পরে কায়া রাতাবারের কাছে আসে আর বলে আমি ব্ল্যাকের সাথে কথা বলতে চাই, কিন্তু রাতাবার তাকে চলে যেতে বলে। কায়া রেগে সেখান থেকে বের হয়ে যায়। তখন রবি বলে তুমি কখনো ভেবেছ রবি এত বড় ভুল করার পরেও মিস্টার ব্ল্যাক কেন তাকে জীবিত রেখেছে? কারণ তাকে দিয়ে তোমাকে মারার প্ল্যান করছে, কারণ এখন ব্ল্যাকের হাতিয়ার হচ্ছে পরি। কায়া বলে এমনও তো হতে পারে মিস্টার ব্ল্যাক তোমাকে পাঠিয়েছে আমাকে কনফিউজ করার জন্য, যাতে ব্ল্যাকের থেকে সরে যেন আমি পরীকে নিশানা করি। রবি বলে হতে পারে, কিন্তু তা নয়। কায়া বলে তুমি আমাকে কেন উপকার করছো? রবি বলে কারণ ব্ল্যাককে আমি মারতে চাই, তার জন্য পরীকে আগে মারতে হবে। কায়া বলে তাই নাকি? রবি বলে হ্যাঁ, আর পরি এখন কোথায় আছে তাকে বলে দেয়। কায়া রেগে গান হাতে পরির কাছে চলে আসে। কায়া দেখে পরি সোফায় বসে আছে আর তার কাছে এসে বলে আমি তোমাকে নতুন একটি জীবন দিয়েছিলাম আর এই জীবনটাই আমাকে নিতে হবে। পরি বলে আমি একবার মরে গিয়েছি, আমি আর মৃত্যুকে ভয় পাই না। তখন কায়া শুট করে ইচ্ছু হয়ে কার্পেট টান দেয়, তাতে কায়া নিচে পড়ে যায়। পরি গান নিতে আসলে কায়া তাকে লাথি দিয়ে ফেলে দেয়। পরে তাদের মধ্যে সেরকম মারামারি হয়। কায়া প্রথমে পরীকে ইচ্ছে মতো মারে আর তাকে শুট করে। পরি সেখান থেকে পালাতে থাকে। শুট করার এক পর্যায়ে কায়ের গুলি শেষ হয়ে যায়। পরি তখন কায়াকে ইচ্ছে মতো মারে আর একটি পলিথিন নিয়ে কায়ের মুখ চেপে ধরে। পরি বলতে থাকে সবার জীবন যে বন্দি করে রাখে সে আজ বন্ধ জায়গায় মরছে। একবার ভাবো কয়েদখানায় থাকতে কেমন লাগে, শ্বাস নিতে না পারলে কেমন লাগে, জোরে চিৎকার দিতে মন চায় কিন্তু না দিতে পারলে কেমন লাগে ভেবে দেখো। কায়া ছটফট করে আর এক পর্যায়ে নিঃশ্বাস না নিতে পেরে মরে যায়। পরে সেখানে রবি আসে আর বলে এটা কি করলে পরি? কায়া কিভাবে জানলো তুমি এখানে আছো? পরি বলে বলার মতো অনেক মানুষ আছে। রবি বলে কায়ের জায়গা নিতে চাও? পরি বলে না, আর বলে আমি ব্ল্যাককে মারতে চাই। রবি বলে ব্ল্যাকের কাছে যাওয়া এত সহজ না। পরি রেখে সেখান থেকে চলে যায়। পরে রবি বলে পরি খুব ডেঞ্জার হয়ে গেছে, সে কায়াকে মেরে ফেলেছে, এখন ব্ল্যাককে মারবে, তাই রাতাবারকে সাবধান করে দেয়। রাতাবার তাদের লোকদের সতর্ক করে দেয় এবং সকল জায়গায় অ্যালার্ট হয়ে থাকতে বলে। পরে রনি আসে আর কায়া লাশ দেখে অবাক হয়ে যায়। মেয়েটি বলে আমি বলেছিলাম তোমার বাইকে কায়া মারেনি, তাকে মেরেছে পরি। রনি বলে একটি মেয়ে কিভাবে এসব করছে? মেয়েটি বলে এখন সে ব্ল্যাককে মারবে। পরে পরি একে একে সকলকে গুলি করে মেরে ফেলে আর রাতাবারকে গান পয়েন্ট করে বলে ব্ল্যাকের কাছে নিয়ে যেতে। রাতাবার পালাতে চায় কিন্তু পারে না। পরে রাতাবার ব্ল্যাকের কাছে নিয়ে আসে। তখন পরি রবিকে দেখতে পায় আর বলে ব্ল্যাককে আজ পর্যন্ত কেউ দেখেনি, কিন্তু তুমি যে ব্ল্যাক আমি আগে বুঝেছিলাম। আসলে ব্ল্যাক একটি ডায়লগ দিয়ে থাকে যে মেঘ ডাকলে বৃষ্টি আসে। রবি ডক্টর সেজে পরির কাছে গিয়েছিল এবং ব্ল্যাক হয়েও এই ডায়লগটি ইউজ করেছিল, তাই পরি বুঝে যায় আর বলে তুমি কবিরের ছবি কায়াকে দিয়েছিলে যাতে কায়া কবিরকে মেরে ফেলে, আর আমি যেন কায়াকে মেরে ফেলি। এখন ডক্টর সাহেব আপনি মরার জন্য প্রস্তুত তো? ব্ল্যাক বলে পিছনে তাকাও। পরি পিছনে তাকিয়ে দেখে পুলিশ আসছে আর বলে আমি মরার জন্য প্রস্তুত। ব্ল্যাক বলে তোমাকে কে মারতে চাচ্ছে? তোমাকে জেলে পাঠাবো, কারণ আমি জানি তুমি মৃত্যুকে ভয় পাও না, কিন্তু জেলের চার দেওয়াল খুব ভয় পাও। পরি চুপ হয়ে থাকে। ব্ল্যাক বলে দুইটি অপশন আছে, এক হলো চুপচাপ এই দরজা দিয়ে চলে যাও, না হলে আমাকে মেরে জেলে চলে যাও। পরি ভাবতে থাকে। পুলিশ দরজার সামনে আসতে থাকে। ব্ল্যাক বলে রাতাফার দরজা ওপেন করো আর পুলিশকে ভিতরে আসতে দাও, কিন্তু রাতাফার দরজাটি না করে লক করে দেয়। তা দেখে ব্ল্যাক বলে নাইস মুভমেন্ট। পরি বলে নাইস মুভ না, হেল্পলেস মুভ। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আসলে সেই দিন পরি শৈবের থেকে রাতাবারের পরিচয় নেয় আর ঠিকানা অনুযায়ী রাতাবারের বাসায় চলে আসে। পরিকে দেখে রাতাবার অবাক হয়ে যায়। আসলে রাতাবার একজন ক্রিমিনাল ছিল আর বলে তুমি কি জেলে যেতে চাও নাকি আমার প্ল্যান অনুযায়ী কাজ করবে? রাতাবার রাজি হয়। সিন বর্তমানে চলে আসে। পরি ব্ল্যাককে হেডশুট করে মেরে ফেলে। পুলিশরা দরজা খুলতে বলে। তখন রাতাবার তার গান বের করে আর পরিকে গুলি করতে বলে। পরি রাতাবারকে শুট করে আর গানটি ব্ল্যাকের হাতে রেখে দেয়। রাতাবার দরজা খুলে দেয়। পুলিশরা ঘরের ভিতরে প্রবেশ করে। রাতাবার ব্ল্যাককে দেখিয়ে বলে এই মানুষটা সকলকে মেরেছে, কায়া সৈয়ব সবাইকে। রনি অবাক হয়ে যায়। পরি চুপ হয়ে থাকে। পরে পরি বলে আজ থেকে তুমি ব্ল্যাক। রাতাবার তখন একটি ছেলের পিক দেখায় আর বলে এই ছেলেটি অনেক কোটিপতি, সে গান গাইতে পারে। পরি বলে আমার কাউকে প্রয়োজন নেই। তখন কবির আসে আর বলে তুমি বলেছিলে এগুলো ছেড়ে দিবে কিন্তু পারোনি। পরি বলে আমরা সবাই একটি জেলখানায় বন্দি, এখানে মুভির এন্ডিং হয়। তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।